একসময় কিন্তু অ্যারোসল মারতে মারতে মশাগুলো অভ্যস্ত হয়ে যায়। ওনারা যেটা ইউজ করে বার্ড শুটার ইউজ করে টু ক্রিয়েট ডেটারেন্ট। বাট এটাতেও খুব একটা কাজ হয় না। রানওয়েটা তো আপনি সরায় ফেলতে পারবেন না। এবার হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর ওনারা যেটা করেন, ওনারা এই ধরনের মেজার কিছু নিয়েছেন, বাট ইট ডাজন্ট ওয়ার্ক। নওয়ের পক্ষ থেকে আমরা পাইলটদেরকে স্পেশাল ব্রিফিং দিয়ে দিই, যদি বার্ড তোমরা দেখো তাহলে তোমরা ল্যান্ড করো না। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। সাম্প্রতিক সময়ে এভিয়েশন খাতে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যেটি সত্যি একটা রেয়ার ঘটনা, কারণ কাছাকাছি সময়ে এরকম আমরা দেখিনি। তো স্বাভাবিকভাবেই অনেকের মনে ফ্লাইট সেফটি ইস্যু নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, ফ্লাইট সেফটি ইস্যু এবং এভিয়েশন সেফটি নিয়ে। আমাদের সাথে আজকে আছেন নাভিয়ারের চিফ অফ সেফটি ক্যাপ্টেন আশফাকুর রহমান খান। আশফাক ভাই, আপনাকে স্বাগত। জি সালাম, ধন্যবাদ আমাকে কল করার জন্য এবং ডাকার জন্য। আশাক ভাই, আমরা সম্প্রতি দেখলাম যে খুব কাছাকাছি সময়ে কিছু দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বিশ্বব্যাপী এভিয়েশন খাতে। কিন্তু আমরা তো এভিয়েশন খাতকে ওয়ান অফ দ্য সেফেস্ট মোড অফ ট্রান্সপোর্ট হিসেবেই জানি। এই সাম্প্রতিক সময় যে দুর্ঘটনাটা ঘটলো, যদিও নেহায়াতি কাকতালীয়ই বলবো, আসলে কি বলবেন আপনি ব্যাপারটা? আসলে আপনি যেভাবে কথাটা শুরু করেছেন এটাই সত্যি, বা শেষ করেছেন যেটা, যেটা আসলে কোইন্সিডেন্স ছাড়া আর কিছুই না। এটা হঠাৎ করে হয়েছে। আসলে এয়ার ট্রাভেলটা ইজ দ্য মোস্ট এবং রিলায়েবল অ্যান্ড মোস্ট রিডান্ডেন্ট এয়ার ট্রান্সপোর্টেশন এবং অল দ্য ট্রান্সপোর্টেশন উই হ্যাভ। আপনি যদি রাস্তার রোডের কথা বলেন, আপনি যদি নৌপথের কথা বলেন, বা আকাশপথের মধ্যে মধ্যে সবচেয়ে সেফ হলো গিয়ে আকাশপথ। এখানে রিডান্ডেন্সিটা বেশি। যদি আমি বলি যে জাস্ট নর্মাল একটা প্লেনের কিন্তু দুইটা ইঞ্জিন থাকে, একটা ইঞ্জিন নষ্ট হলে একটা ইঞ্জিন দিয়ে এমনভাবে বানানো হয়েছে সে আরেকটা ইঞ্জিন দিয়ে ল্যান্ড করতে পারবে। যদি গিয়ার কোনোভাবে না নামতে পারে, তো ওই ল্যান্ডিং গিয়ারের জন্য অন্যভাবে গ্র্যাভিটি ভাবে বা অন্য কোনো সিস্টেম ইউজ করে ল্যান্ডিং গিয়ার নামানো যাবে। মানে প্রত্যেকটা জিনিসেরই একটা রিডান্ডেন্সি আছে। সো এটাকে বলা যায় যে মোস্ট রিলায়েবল এবং বিশ্বাসযোগ্য একটা এয়ার বা এয়ার ট্রান্সপোর্টেশনের মধ্যে বেস্ট হবে এয়ার ট্রান্সপোর্টেশন। হাওয়ার তারপরে তো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা আসলে কোইন্সিডেন্সেস যেরকম, আর এটার মধ্যে যতই রিলেবিলিটি থাকুক, আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি উই আর লিভিং ইন দ্য কাটিং এজ টেকনোলজি এইজ। সো এখানে আপনার যেহেতু টেকনিক্যাল অনেক কিছু জড়িত, সো হয়তো আপনার হিউম্যান ফ্যাক্টর জড়িত থাকতে পারে, আপনার ওয়েদার ফ্যাক্টর জড়িত থাকতে পারে, কিংবা আপনার মেনটেন্যান্স ফ্যাক্টর জড়িত থাকতে পারে। এই যে রিসেন্ট যে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, লাইক জিজু এয়ারের বা ড্যাশ এর বা কেএলএম এর, এগুলো। আপনি জিজুর কথা বলছেন, মানে কোরিয়ান যে এয়ারলাইন্স সংস্থা, হ্যাঁ, মানে দুর্ঘটনাটার শিকার হলো। তো সেখানে এটা অবশ্য তদন্তাধীন বিষয়, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে মানে বার্ড স্ট্রাইকের পরে ল্যান্ডিং গিয়ারটা কাজ করে না, এই ক্ষেত্রে ইমার্জেন্সি সিচুয়েশনে যে প্রোটোকল সেটা কি আসলে? এটা প্রোটোকলে যদি বার্ড হিট হয়, স্বাভাবিকভাবে আমাদের অ্যাসেস করতে হবে যে আমাদের বার্ড হিটটা কী ধরনের হয়েছে, এটা কি ইঞ্জিনে হয়েছে কিনা, বা ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে কিনা, বা এয়ারক্রাফটে হয়েছে কিনা, ড্যামেজ হয়েছে কিনা। সো বিভিন্নভাবে এটা অ্যাসেস করা যায়। আমাদের যে প্যারামিটার আছে, স্পেশালি বিমানের ভিতরে যে প্যারামিটারগুলো আছে, সেটা দিয়ে বোঝা যায় যে ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে কিনা। আবার আমাদের যে কেবিন ক্রু যারা আছেন বা প্যাসেঞ্জার ইভেন যারা আছেন, তারাও বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন যে হয়তো বা ডানাতে বা উইং যেটা বলি আমরা, সেখানে লেগে গেছে কিনা। বাট আরো কিছু জায়গা আছে যেমন ফিজিওলজি টিজিওলজি যদি লাগে, মানে বডির অন্য জায়গায় লাগে, ওটা আসলে তো দেখা সম্ভব না। তো প্রোটোকলটা যেটা যদি বার্ড হিট হয় এবং ওটা বোঝা যায়, সাসপেক্ট করা যায় বার্ড হিট হয়েছে, তো তখন নর্মাল আমাদের কিছু চেকলিস্ট আছে, ওই চেকলিস্ট ফলো করেই আমাদের প্ল্যান করতে হবে। ইউজুয়ালি যেটা সমস্যা হয়েছিল যে ল্যান্ডিং গিয়ার নামাতে পারেনি, বা ওরা ফ্ল্যাপটা নামাতে পারেনি, হয়তো বা ওদের হাইড্রোলিকের কোনো সমস্যা হয়েছিল। যেখানে বার্ড হিট হয়েছিল, যেটা এক্সপেক্টেড যে হয়তো বার্ড হিট হয়েছিল, যেটার জন্য ইঞ্জিনের বা কোথাও এক জায়গায় ড্যামেজ করেছে হাইড্রোলিকের, যেটার মাধ্যমে গিয়ার নামানোর কথা, ফ্ল্যাপ নামানোর কথা, সেটা তারা নামাতে পারেনি। হয়তো এটা একটা কারণ হতে পারে, বাট এটা আমার মন্তব্য না করাটাই বেটার আসলে। ম্যানুয়ালি তো ল্যান্ডিং গিয়ার নামানো যায়, সেই চেষ্টা নিশ্চয়ই তারা করেছে। নিশ্চয়ই করেছে, হয়তো বা কাজ করেনি। আসলে ভাই, বার্ড হিটের কথা যখন আসলো, শাহজালাল এয়ারপোর্ট, বার্ড হিট একটা ওয়ান অফ দ্য মেজর ইস্যু। আমরা নিজেরা অনেকবার এটা নিয়ে স্টোরি করেছি। মানে গ্রাউন্ড থেকে মানে বিমানকে টাইট করে লেজার থ্রো করা হয়, আমরা এটা রিপোর্ট করেছি।
কি চ্যালেঞ্জেস আপনি মনে করেন আছে শাহজালাল এয়ারপোর্টের ক্ষেত্রে শাহজালাল সেফটি ইস্যুতে? এয়ারপোর্টের সেফটি ইস্যুতে আসলে এই মুহূর্তে আমি বলব যে সিভিল এভিয়েশন বা এক্সিকিউটিভ ডাইরেক্টর যে শাহজালাল যারা আছে ওনারা সবাই বেশ আন্তরিকভাবে চেষ্টা করছেন আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে বা আমাদের যে সেফটি হিন্ডার করতে পারে, সমস্যা তৈরি করতে পারে সেটা সমাধানের। লাইক বার্ডের জন্য ওনারা লেজারের ব্যবস্থা করেছে, ফগার মেশিনের ব্যবস্থা করেছে, সাউন্ডের ব্যবস্থা করেছে। আরেকটা জিনিস আছে সেটা হলো গিয়ে ফ্রিকোয়েন্সি ওয়েভ ইউজ করা। তো এগুলা ওনারা ব্যবহার করছে, বাট হয় কি একটা সময় কি মানে এটা যদি নর্মাল লেমেন ল্যাঙ্গুয়েজে বলি, আপনি যদি বাসায় মশা থাকে তখন আপনি অ্যারোসল মারেন, হ্যাঁ? সো একসময় কিন্তু অ্যারোসল মারতে মারতে মশাগুলো অভ্যস্ত হয়ে যায়। সো বার্ডের জন্য তারা ব্যবস্থা নিচ্ছে, বাট ওরাও এটার সাথে মানে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে এগেইন তারা আবার ওইখানে আসতেছে। আর এখানে বার্ড আসার মেইন কারণ হলো গিয়ে আমাদের রানওয়ের আশেপাশে ধরেন এদিকে উত্তরা আছে, বাউনিয়া আছে, নিকুঞ্জ আছে। তো প্রত্যেকটা জায়গায় তো ধরেন কিছু ডাস্টবিন আছে, কিছু ওয়াটার বডি আছে যেখানে পাখিকে অ্যাট্রাক্ট করে, বা তাদের ফুড যেখানে আছে, গার্বেজ কিছু প্লেস আছে। সো এইসব জায়গাতে আসবেই। এখন আপনার রানওয়েটা তো আপনি সরায় ফেলতে পারবেন না। সো এটার জন্য একটাই উপায় হলো গিয়ে আমরা যেটা করি নভোএয়ার পক্ষ থেকে আমরা পাইলটদেরকে স্পেশাল ব্রিফিং দিয়ে দিই, যদি বার্ড তোমরা দেখো তাহলে তোমরা ল্যান্ড করো না, তোমরা গো অন করে চলে যাও, ওয়েট করো, দেন ইউ কাম ফর ল্যান্ডিং এগেইন। আর যদি আর আর যেটা সিভিল এভিয়েশন যেটা করে বা হজরত এইচএস মানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর ওনারা যেটা করেন, ওনারা এই ধরনের মেজার কিছু নিয়েছেন, বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্য ওয়ে আই সে দ্যাট। আপনি যদি একটা মশার স্প্রে ইউজ করেন একসময় মশা অ্যাকাস্টমড হয়ে যায় উইথ দ্যাট। সো ইট ডাজন্ট ওয়ার্ক মাচ। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ওনারা যেটা ইউজ করে বার্ড শুটার ইউজ করে টু ক্রিয়েট ডেটারেন্ট, বাট এটাতেও খুব একটা কাজ হয় না, এটা এসেই যায়। লেজার লাইট আর মারাটা লেজার লাইট কমেছে আগের থেকে আমরা না রিপোর্ট করেছি কমেছে বলাটা একদম ঠিক হবে না, কারণ রাতের বেলা তো আমরা ফ্লাই করছি। সো দেখা যায় যে সিভিল এভিয়েশন একটা ভালো কাজ করেছে ওনারা। আমি আসলে ঠিক এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না, হয়তো বছর ৩-৪ আগে একটা প্রজ্ঞাপন জারি করেছে যেখানে বলা হয়েছে কেউ যদি লেজার লাইট সহ পাওয়া যায় যে তারা এয়ারক্রাফটের দিকে বাড়ছে, তাদেরকে একটা পরিমাণ অফ অ্যামাউন্ট এর শাস্তি দেওয়া হবে। সো কিন্তু তাদেরকে ধরবে কিভাবে সেই মেকানিজম? ধরবে কিভাবে, ধরবার উপায়টা কি আমরা রিপোর্ট করি। ধরেন আমি হয়তো ফাইন্যান্সে ল্যান্ডিং করতে আসছি, তো লেজারটা মারতেছে, তো তখন আমাকে সবচেয়ে বড় লেজার নিয়ে আমরা কেন কথা বলতে, আপনিও বলতেছেন আমিও বলতেছি, কারণ ফার্স্ট অফ অল নাইটের বেলায় আমাদের বলি যে ডার্ক ককপিট ফিলোসফি। সো আমার ককপিটটা ডার্ক থাকে। সো ওই মুহূর্তে যদি একটা লেজার আপনার চোখের মধ্যে পড়ে, সো আপনি কিন্তু পুরো ব্লাইন্ড হয়ে যাচ্ছেন। অ্যান্ড ইফ ইউ আর অন অ্যাপ্রোচ অ্যান্ড ইউ আর ব্লাইন্ড অ্যান্ড ইউ go for landing, there can have some crash landing situation. সো এটার জন্য আমরা আসলে বলি যে এটাকে মানে যেটা এই জাতীয় যদি জিনিস হয় তখন যেটা আমরা করি আমাদের সাইড থেকে, আমরা অবশ্যই যখন দেখি যে লাইট আসছে, লাইট তো একদম মানে যে নিচ থেকে লাইট মারতেছে সেটা কিন্তু পুরো পাইলটের চোখে মারতে পারে না, বাট বুঝতে পারি যে আসতেছে। সো আমরা একজন প্যারামিটার্স থেকে আমরা নজর দিয়ে থাকি। সো উই ডোন্ট লুক আউটসাইড দ্যাট টাইম, unless others we go very close with the visual range of the runway. এটা আমরা করি। আর এটার ব্যাপারে আমরা রিপোর্ট করি যে ওকে ঠিক আছে, আমরা যখন অ্যাপ্রোচ করছিলাম তার ৫ মাইল আগে আমরা লেজার লাইট পেয়েছি। তো এটা আমরা জানাই ওদেরকে, বাট এটা ওদেরও আসলে দোষ দিয়ে লাভ নেই। ওনারাও যে এই যে ৫ মাইল আগে যে মারলো তাকে যেহেতু আপনি তখন যে ধরতে পারবেন না তাকে, সো ধরাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এটার একটাই উপায়, বারবার প্রচারণা দ্বারা যে তোমাদেরকে যদি লেজার সহ পাওয়া যায় এবং এটা যদি রিপোর্ট হয় তাহলে জরিমানা হবে, এটাই একমাত্র সমাধান। ইদানিং আমরা লক্ষ্য করছি যে পার্সোনাল ড্রোনের ব্যবহার অনেক বেড়েছে। আপনি কি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিংবা ড্রোনের ব্যাপারে মানে ক্ষতিকর? আমি পার্সোনাল ড্রোনের ব্যাপারে আমি পার্সোনালি এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ ফেস করিনি, কারণ সিভিল এভিয়েশন বাধ্যতামূলক করে দিয়েছে যে 400 ফিটের উপরে যাওয়া যাবে না। কারো যদি 2 কেজির উপরে 2 কেজি বা সামথিং একটা অ্যামাউন্ট আছে এই ওয়েটের উপরে যদি ড্রোন থাকে তাকে লাইসেন্স নিয়ে
রেগুলেটরি অথরিটি সিভিল এভিয়েশনের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স নিয়ে তারপর চালাতে হবে। 400 ফিটের উপরে ওঠা যাবে না এবং অ্যাপ্রোচ পাথগুলোতে ড্রোনটা উড়ানো যাবে না। যদি কারো ড্রোন উড়ানো অবস্থায় দেখা যায়, পাওয়া যায়, তাহলে তাকে শাস্তি বা জরিমানা করা হবে তাকে। আর এটার ইফেক্টটা হলো গিয়ে আসলে এই মুহূর্তে আমি আসলে ডাইরেক্টলি কোনো চ্যালেঞ্জ পাইনি, বাট অবশ্যই যদি ড্রোন এয়ারক্রাফটের সাথে লাগে এটার ইম্প্যাক্টটা উইল বি ওয়ার্স দেন বার্ড স্ট্রাইক। নভোএয়ার কি প্রসিডিউর ফলো করে সেফটি ইস্যুতে? নভোএয়ার আপনি জানেন, ধরেন অলমোস্ট 12 ইয়ার্স ধরে আমরা অপারেট করছি। উই আর দ্য অনলি এয়ারলাইন্স ইন বাংলাদেশ বলতে পারেন যেখানে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট বা বা অ্যাক্সিডেন্টের কোনো স্টোরি বা কোনো কোনো আমাদের অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ নিয়ামত আমি বলবো যে দিস ইজ দ্য অনলি এয়ারলাইন্স ফর সার্ভিং ফর অলমোস্ট 12 ইয়ার্স। ছোট্ট একটা ইনসিডেন্ট আছে বাট নো অ্যাক্সিডেন্ট উই হ্যাভ। ওকে, ইনসিডেন্টটা কি একটু যদি বলতেন? ইনসিডেন্টটা যেটা হয়েছিল সেটা হলো মেকানিকের একটা ফেলিয়ার ছিল সৈয়দপুরে এয়ারক্রাফট ল্যান্ডিং এর সময়। মেকানিক্যাল ফেলিয়ারের জন্য নোজ গিয়ারের টপ লিঙ্গেজটা ভেঙে গিয়েছিল। দেন এটা এটিআরকে আমরা জানিয়েছি, মানে যে ম্যানুফ্যাকচার কোম্পানি। তো ওখান থেকে দেখা গিয়েছিল যে এটিআর যে টপ লিঙ্গেজটা ছিল ওটা করোশনের জন্য ওটা ভেঙে গিয়েছিল। তো হোয়াট দে ডিড, ওরা এটা নতুন রিপ্লেসমেন্ট ব্যবস্থা করেছে এবং আমরা যেটা করেছি আমাদের পক্ষ থেকে আমরা ওয়ান টাইম চেক করেছি সবগুলা টপ লিঙ্গেজ। আশা ভাই অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। আমাদের সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ক্যাপ্টেন আশফাকের সাথে, যিনি চিফ অফ সেফটি নভোএয়ার। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই পরে আলোচনাতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।